Assalamu alaikum. This is Farhana Afroz. Welcome back to my channel. I upload my cooking video daily on YouTube channel. So please like, comment and share. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও দুটো নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিগুলো হচ্ছে মোরগ পোলাও আর আরেকটি রান্না হচ্ছে আমার ফিরনি। তো মোরগ পোলাওটি আমার হাজব্যান্ডের যেহেতু অনেক পছন্দ, আজকে 21শে ফেব্রুয়ারি ভাবলাম আজকে আমি মোরগ পোলাওটা করি এবং আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি কিভাবে রান্না করব আমি আপনাদের সাথে খুব ইজিলি দেখানোর চেষ্টা করব যাতে সবাই রান্না করতে পারেন, আর খুব অল্প উপকরণ দিয়ে আমি চেষ্টা করব রান্না করার। আর আমার এই কুকিং চ্যানেলে আসার পিছনে কার অবদান বেশি আমি আজকে চাচ্ছি আসলে একটু শেয়ার করতে। আমার হাজব্যান্ড এমডি সোহেল রানা সবচেয়ে বেশি আমাকে আগ্রহ দেন এবং তার অবদানই সবচেয়ে বেশি। তার আগ্রহে আজকে আমার এত দূর আসা। আর তার পাশাপাশি আমার বন্ধুবান্ধব, আমার বাচ্চারা এবং আমার শাশুড়ি সবাই আমাকে অনেক আগ্রহ দেন। তারা আমাকে অনেক হেল্প করে এবং সাপোর্ট করে। তাদের সাপোর্টের ফলে আমি আজকে এত দূর আসতে পেরেছি। তো আমি এই পর্যন্ত প্রায় 14টি ভিডিও আপলোড করেছি। এর মধ্যে রয়েছে মাটন বিরিয়ানি, বিফ জালি কাবাব, কালো জাম মিষ্টি, আর শাহি জর্দা, সরষে ইলিশ, বিফ সিজলিং। আর এছাড়াও রয়েছে সাধারণ কিছু রান্নাও আছে এর মধ্যে। তার মধ্যে রয়েছে করলা ভাজি, মিক্সড ভেজিটেবল ভাজি, আর আছে বাঁধাকপির ভর্তা, ফুলকপির ভর্তা, আর আছে চিংড়ি মালাইকারি। তো আমি জানি আমার রান্নাগুলো খুবই সাধারণ রান্না, তারপরেও আমি দেখানোর চেষ্টা করেছি যারা পুরনো বা নতুন রাঁধুনি আছেন তাদের যদি একটু হেল্প হয়, সেজন্য আমি চেষ্টা করেছি খুব সাধারণভাবে আমি যেভাবে রান্না করি খুব নর্মালিভাবে সেভাবে দেখানোর। তো চলুন আজকে আমি কি রান্না করব সেই রেসিপিটি আপনাদের সাথে দেখাই এবং আমরা রান্না করি। এখন আমি মোরগ পোলাওর জন্য যে উপকরণগুলো নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি নিয়েছি এখানে 3টি মুরগি। আমি আজকের মোরগ পোলাওর জন্য নিয়েছি সোনালি মুরগি, আর মুরগিগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর গরম মশলা নিয়ে নিয়েছি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ ও জিরা। আর এখানে নিয়ে নিয়েছি কিছু জিরা গুঁড়ো, বিরিয়ানি মশলা, এর মধ্যে রয়েছে জয়ফল, জয়ত্রী এবং বিভিন্ন ধরনের মশলার গুঁড়ো। আর এখানে রয়েছে কাঠবাদাম, পেস্তা বাদাম, আদা বাটা, টক দই, ঘি, আর রয়েছে এখানে কিছু মটরশুঁটি। এবারে আমি যে টক দইটা রেখেছি এখানে 1 কাপ পরিমাণ টক দই আছে এখানে। এই টক দইটা আমি এখন মুরগির মধ্যে ঢেলে দিব। আর এর সাথে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ লবণ। এবারে আমি লবণ এবং টক দইটা দিয়ে মুরগিটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এমনভাবে মেখে নেব যেন প্রতিটা মুরগির পিসের মধ্যে টক দইটা লেগে থাকে। খুব ভালো করে মাখতে হবে আমাদের এই মিশ্রণটি। টক দইটা মাখলে মুরগিটা খেতে খুব সফট লাগে, আর এতে রান্নাতে পানিটাও দিতে হয় না।
এখন আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটি মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল এবং ঘিটা আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। তেল আর ঘি ভালো করে মিশে যাওয়া পর্যন্ত আমি ভালো করে নেড়েই যাব। তেল আর ঘির মিশ্রণটি মিশে যাওয়ার পর তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমরা এখন এর মধ্যে ঢেলে দিব যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রেখেছি তা। এবারে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমরা খুব বেশি ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আবারও বলছি, যে গরম মশলাগুলো রেখেছি, দারচিনি, এলাচ, গোলমরিচ, জিরা এবং তেজপাতা রেখেছি, এগুলো দিয়ে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার ফলে একটা খুব ভালো স্মেল বের হবে বিরিয়ানি থেকে। এবার আমি আবারও নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত আমরা চুলায় এভাবে নাড়তে থাকবো বারে বারে, তা না হয় পুড়ে যাবে। পেঁয়াজটি আমার প্রায় হালকা বাদামি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ যে আদা বাটা রেখেছিলাম সেটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। আর যে শাহি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, বিরিয়ানি মশলা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পানি। এবারে আমি এই মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এটাকে ঘন ঘন নাড়তে হবে, তা না হয় পুড়ে যাবে। এর মধ্যে আমি আবারও আর একটু পানি দিয়ে দিব। আর একটু পানি দিয়ে এবার আমি আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষানো হতে হতে এর মধ্যে আমি যে পোস্তদানা, কাঠবাদাম, পেস্তা বাদামগুলো রেখেছিলাম সেগুলো বেটে নিয়ে পেস্ট করে ফেলেছি। এবার এই পেস্টটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এই পেস্টটা খুব আঠালো হয়, তাই এটাকে অনেকক্ষণ ধরে মেশাতে হবে ভালোভাবে। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে আস্তে আস্তে মুরগির টুকরোগুলো দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এর উপরে, মশলাটার উপরে বেশ ভালো তেলটা উঠে এসেছে, তার মানে এটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি এক পিস করে মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। মুরগিতে দইটা অনেকক্ষণ মাখিয়ে রাখাতে মুরগির মধ্যে একটু পানি বের হয়েছে। এখন আমরা এই পানিটা দিয়েই মুরগিটা সেদ্ধ করে নেব। আমার মুরগির টুকরোগুলো প্রায় দেওয়া শেষ হয়ে গিয়েছে।
এবারে আমি মুরগির টুকরোগুলোকে খুব ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে নেব। এভাবে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মুরগির মাংসগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা পিসের সাথেই মশলাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবারে অনেকক্ষণ নাড়ার পরে দেখতেই পাচ্ছেন যে মুরগির ভিতর থেকে অনেক পানি উঠে এসেছে। আমাদের আর আলাদা করে কোনো পানি দিতে হবে না। টক দই দিলে মুরগির ভিতর থেকে অনেক পানি বের হয়, এই পানিতেই আস্তে আস্তে সেদ্ধ হয়, তাহলে খাবারটা খেতে খুব ভালো লাগে। এবারে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। ঢাকনাটা তোলার পর 10 মিনিট পর আমরা দেখতেই পাচ্ছি যে মুরগির ভিতর থেকে আরও বেশ কিছু পানি বের হয়েছে। এই পানি দিয়েই সেদ্ধ হবে মুরগিটা। আমাদের আর আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি আবারও মুরগিটা ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে বারে বারে এটা নাড়তে হবে, যেহেতু টক দই দিয়ে আমরা মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম। টক দইটা দেওয়ার ফলে বারে বারে মশলাটা লেগে যাচ্ছে, তাই এটা বারে বারে নাড়তে হবে, তা না হয় পুড়ে যাবে। তাই টক দই যে কোনো খাবারে দিলে আমাদের খেয়াল রাখতে হবে যেন চুলায় দেওয়ার পর ওটাকে বারে বারে নাড়াচাড়া করতে হয়। এবারে আমার মুরগিটি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে এক পাশে রেখে দিলাম। এবারে পোলাও তৈরি করার জন্য আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি ঢেলে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটা আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল আর ঘি প্রায় ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গরম মশলা, দারচিনি আর এলাচ। এটা তেলের মধ্যেই ছেড়ে দেব। তেলের মধ্যে ছাড়লে খুব ভালো একটা স্মেল আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এবার নেড়ে দিচ্ছি ভালোভাবে। পেঁয়াজ কুচিটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমাদেরকে বারে বারে নাড়তে হবে, তা না হয় পুড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা প্রায় অনেকটা বাদামি হয়ে এসেছে। বাদামি হয়ে আসার পর আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি আবারও ভেজে নিচ্ছি আদাটাকে।
পোলাও চালটাকে আমরা অনেকক্ষণ ধরে ভাজবো। পোলাও চালটা ভাজলে একটা ভালো একটা ঘ্রাণ বের হয়। এটাই হচ্ছে মূলত মোরগ পোলাওয়ের বিশেষত্ব। পোলাও চালটা আমরা আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজবো। পোলাও চালটা ঘন ঘন নাড়তে হবে, তা না হয় নিচে থেকে পুড়ে যেতে পারে। পোলাও চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ থেকে এটাকে ভেজেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সাদাটে ভাবটা আর নেই। পোলাও চালের একটা ভাজা ঘ্রাণ বের হচ্ছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাও চালের ডাবল পরিমাণের পানি। আমাদের এটা মনে রাখতে হবে, আমরা যে পাত্র দিয়ে পোলাও চালটা মেপে নেব ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ কম পানি দিয়েছি, কারণ আমি এখানে একটু লিকুইড দুধ ব্যবহার করব। এবারে আমি আগে থেকে পাউডার মিল্ক গুলিয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণ, সেটা ঢেলে দিচ্ছি। এবারে আবারও আমি পোলাও চালের সাথে দুধটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে পোলাওটা ঢেকে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমরা 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি আগে থেকে ছিলে রাখা মটরশুঁটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমার মটরশুঁটিগুলো কাঁচা অবস্থায় আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করে রাখতে পারেন, সেদ্ধ করা মটরশুঁটি ব্যবহার করতে পারেন, কিংবা ফ্রোজেন করাও মটরশুঁটি ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রেশটা ছিল, তাই আমি ফ্রেশটাই ব্যবহার করেছি। এবারে আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, যার যার রুচি অনুযায়ী। কিন্তু আমার কাছে চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এবারে কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। পোলাওটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, বলক এসে গিয়েছে। আমরা এটাকে খুব বেশি নাড়াচাড়া করব না, খুব বেশি নাড়াচাড়া করলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে চালটাকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি, নাড়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি আবারও এক ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে।
আর অল্প কিছুক্ষণ থাকলেই হয়ে যাবে। কিন্তু আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে রাখবো, কারণ আর বেশি সেদ্ধ করলে আমি যখন মুরগিটার সাথে মিক্সড করব তখন পোলাওটা আরও বেশি নরম হয়ে যাবে। তাই আমি একটু শক্ত থাকা অবস্থায় পোলাওটাকে নামিয়ে রাখবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার এটাকেও আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, যাতে পোলাওটা ওভারকুকড না হয়ে যায়। এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার হাঁড়িটি আমি নামিয়ে রেখেছি। এবারে আমি আরেকটি বড় পাতিল নিয়ে নিয়েছি। যেহেতু আমার পোলাওর পাতিলটি অনেক ছোট হয়ে গিয়েছে, তাই আমি এই বড় পাতিলটির মধ্যে পোলাও আর মুরগিটা মিক্সড করে দেব। আমি আগে যে মুরগির পাতিলটা নামিয়ে রেখেছিলাম, সেই পাতিল থেকে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে মুরগির টুকরোগুলো বেড়ে রেখেছি। এবারে আমি বড় পাতিলটার মধ্যে অল্প অল্প করে পোলাও দিচ্ছি। এভাবে আমি একটা লেয়ার তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে পোলাওটা বিছিয়ে দিচ্ছি চারিপাশে আস্তে আস্তে করে। আমি অল্প অল্প করে নিচ্ছি আর চারিপাশে অল্প অল্প করে বিছিয়ে দিচ্ছি। এবারে পোলাওটা বিছানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন হাত দিয়ে আমি মুরগির টুকরোগুলো দিচ্ছি, কারণ চামচ দিয়ে দিলে মুরগির টুকরোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই আমি এক পিস করে দেখেন কীভাবে বিছিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আবার মুরগির যে গ্রেভিটা বা ঝোলটা রয়েছে মশলা দেওয়া, ওটাও একটু একটু করে চামচ দিয়ে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে করে রাখা কিছু বেরেস্তা। এবারে আমি বেরেস্তাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন আবার আমি আরেকটা লেয়ার তৈরি করব। এখন আমি এর উপরে আবারও কিছু পোলাও বিছিয়ে দিচ্ছি। আমি পোলাওটা এমনভাবে দেব যেন মুরগির টুকরোগুলো না দেখা যায়, ভালোভাবে ঢেকে যায় মুরগির টুকরোগুলো। দেখতেই পাচ্ছেন মুরগির পিসগুলো একদম ঢেকে গিয়েছে। আমি এটাকে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এভাবে করতে পারেন। এবারে এর উপরে আমি আবারও মুরগির পিসগুলো দিয়ে দেব, এক পিস করে, খুব সাবধানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মুরগির পিসগুলো একটু ভাঙেনি, সুন্দরভাবে একদম গোটা রয়েছে। এই জন্য হাত দিয়ে দিলেই আমি মনে করি একটু বেশি সুবিধা হয়। এর উপরে এখন আমি আবার দিয়ে দিচ্ছি মুরগির গ্রেভি। এখন এর উপরে আমি আবারও বেরেস্তা ছিটিয়ে দেব, অল্প অল্প করে আস্তে আস্তে দেব। এবারে এর উপরে আমি আবারও
পোলাও দিতে থাকবো। এভাবে আমি একটা একটা করে লেয়ার তৈরি করব যতক্ষণ না মুরগির মাংসটা শেষ হয় আর পোলাওটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঢেকে দিচ্ছি মুরগির পিসগুলোকে। লেয়ার বাই লেয়ার এভাবে তৈরি করতে হবে। আমি কিন্তু চুলাটা একবারেই লো হিটে রেখেছি যাতে হাতে তাপ না লাগে। আপনারা চাইলে বন্ধ করে নিতে পারেন কিংবা চুলাটা লো ফ্লেমে রাখতে পারেন। এবারে যে মুরগির শেষ টুকরোগুলো আছে আমি সেগুলো সবগুলোই ঢেলে দিচ্ছি। আর যে গ্রেভিটা আছে সেটাও খুব ভালোভাবে কেচে ঢেলে দিচ্ছি। এর উপরে যে বাকি বেরেস্তাগুলো আছে আমি সেগুলো দিয়ে দিব। এবারে যে বাকি পোলাওগুলো আছে আমি সেগুলো সব ঢেলে দেব। পোলাওগুলো আমি আস্তে আস্তে আবারও উপরে দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো পোলাও দেওয়া শেষ হয়ে গিয়েছে, আমি একটু চেপে চেপে দিয়ে দেব। অবশিষ্ট যে বেরেস্তাগুলো ছিল সেগুলো আমি পোলাওর উপর দিয়ে নিয়েছি। এভাবে আমি মোট 3টি লেয়ার তৈরি করেছি। এবারে আমি ঢাকনাটা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটি তুলে নিয়েছি। এবারে এর উপরে আমি 4 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। আপনি চাইলে কেওড়া জলটি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কেওড়া জলটা দেওয়ার পরে আমি আবারও 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে পোলাওটি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা গরম হয়ে গিয়েছে এবং কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর স্মেলটা যে কত সুন্দরভাবে ছড়াচ্ছে এটা আমি বুঝতে পারছি। আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারছি না আমি। আর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এটা দেখে বুঝতে পারছেন। আর মুরগির পিসগুলো একটাও ভাঙেনি, সুন্দরভাবে একদম গোটা রয়েছে। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন বাসায়। আমার মোরগ পোলাওটি প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরা, একটার সাথে একটা মিশে নেই। এটাকে আমি খুব সাবধানে নাড়ছি। খুব আস্তে আস্তে এই কাজটি আমাদের করতে হবে। এবারে আমি চুলার তাপটা একদম কমিয়ে দিয়েছি। এটা এখন প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব।
এবারে এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করার জন্য রেডি করছি। তো আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি। সার্ভিং ডিশের মধ্যে আমি এক পিস করে বেড়ে নিচ্ছি। দেখি বুঝতেই পারছেন যে আমার মুরগির পিসগুলো একদমই গোটা রয়েছে, ভেঙে যায়নি। এই জন্য মোরগ পোলাওটি সবসময় আপনারা চেষ্টা করবেন লেয়ার বাই লেয়ার করার জন্য। লেয়ার বাই লেয়ার করলে মোরগ পোলাওটি খুব সুন্দরভাবে ঝরঝরে থাকে এবং মুরগির পিসগুলো ভেঙে যায় না। তাহলে দেখে নিলেন আমি কিভাবে মোরগ পোলাও রান্না করি। এই ছিল আমার আজকের মোরগ পোলাও রেসিপি। আর এটা দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার জন্য আমি আজকে কিছু টমেটো, পেঁয়াজ আর গাজর কেটে রেখেছি। আমি এবারে এগুলো দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে লেটুস পাতা, ক্যাপসিকাম এবং শসা এবং অন্যান্য কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে এগুলোই ছিল, তাই আমি টমেটো, পেঁয়াজ, গাজর দিয়ে সাজিয়েছি। তাহলে আজকে এই পর্যন্তই। আমার মোরগ পোলাও তৈরি হয়ে গেল। আর আমার এই ভিডিওর মধ্যে আমি আরেকটি রেসিপি দেখাবো আপনাদেরকে। আমার আরেকটি রেসিপি হচ্ছে ফিরনি। তো আমি কিছুক্ষণের মধ্যেই আমার আরেকটি ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি একটু পরে আবারও আসছি আমার অন্য ভিডিওটি নিয়ে। তো আপনারা আমার সাথেই থাকুন। তো আমার আজকের রেসিপি ছিল যে প্রথম রেসিপিটা, সেটা ছিল মোরগ পোলাও। আপনাদের কেমন লাগলো আশা করি আমাকে জানাবেন কমেন্টসে। আজকের ভিডিওটা আমি একটু বড় করেই দেখিয়েছি। আমি সাধারণত 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার ভিডিওটা শেষ করি। আজকের রেসিপিটা আমি ইচ্ছা করে একটু বড় করেছি যাতে আপনারা বুঝতে পারেন, খুব ভালোভাবে জানতে পারেন। যারা নতুন রাঁধুনি আছে বিশেষ করে তারা জানে ভালো করে বুঝতে পারে কিভাবে রান্না করেছি, রান্নার প্রসেসটা কীরকম ছিল এই সম্পর্কে। আর আমরা আসলে বাহির থেকে ভিডিওটা দেখে মনে হয় যে খুব সহজ, অল্প কিছুক্ষণের মধ্যেই মনে হয় যেন রান্না হয়ে যায়। রান্না করাটা খুবই সহজ একটা বিষয়, আসলে কিন্তু তা না। আমরা যারা ভিডিও বানাই বা যারা ব্লগস করে তারা জানেন যে ভিডিও করাটা কতটা টাফ। এটা একবারেই করা হয় না, অনেক সময় বারে বারেই শ্যুট করতে হয় আমাদের। ক্যামেরাটা ধরে রাখা, তারপরে আবার রান্নাটা নাড়াচাড়া করা, সব কিছু মিলিয়েই আসলে একটা খুব কঠিন একটা ব্যাপার। তো আমাকে আমার কাজে যারা হেল্প করে তারা হচ্ছেন প্রথমত আমার হাজব্যান্ড আমাকে বেশি হেল্প করে ভিডিও করাতে। সে আমার ক্যামেরাটা ধরে রাখে বা ট্রাইপডে সেট করে দেন। আর আমার সাথে যে আমার হেল্পিং হ্যান্ড আছে সেও আমাকে অনেক হেল্প করে। সে হেল্প না করলে হয়তো আমি আগাতে পারতাম না। সব মিলিয়েই আসলে সবার সহযোগিতায় আমি এগিয়ে যাচ্ছি। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাকে আরও সাপোর্ট যদি দেন তাহলে আমি আরও আস্তে আস্তে এগিয়ে যাব। আজকের ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি যে প্রসেসটা, সেই প্রসেসটা খুবই লেন্দি ছিল আমি জানি। অনেকের কাছে হয়তো খুব বিরক্তও লাগতে পারে, আবার অনেকের কাছে খুব ভালোও লাগতে পারে। তারপরেও আমি আজকে অনেক সময় ধরে রান্নাটা করেছি। আজকে আমি ভাবলাম আপনাদের সাথে রান্নার পাশাপাশি একটু গল্প করি। আর আমি বলি যে কীভাবে আমরা ভিডিও বা ব্লগস করি সেগুলো। আজকে
আমি ইচ্ছা করেই রান্নাটা অনেক লেন্দি করেছি, যাতে আপনারা বুঝতে পারেন আমাদের রান্না করতে কতটা সময় লাগে, কতটা শ্রম দিতে হয়। রান্না করার সময় অনেক সময় দেখা যায় যে আমাদের বারে বারেই শ্যুট করতে হয়। ওটা আসলে বোঝা যায় না, যারা ভিডিও করে তারা বুঝতে পারে। তারপরেও আমি ইউটিউবকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমাদের মতো সাধারণ মানুষকে একটা ভালো একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, আমাদেরকে পরিচিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আর এই তো সাধারণ মানুষকে একটু পরিচিত পাওয়ার একটা ভালো জায়গা করে দিয়েছে। প্রথম প্রথম যখন আমি ভিডিও করতে যেতাম তখন আমারও অনেক অসুবিধা হতো। আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছেন। দেখা যেত যে অনেক সময় রান্না করছি কিন্তু শ্যুট করতেই মনে নেই, ভিডিও চাপ দিয়েছি কিন্তু তারপরেও দেখা গেছে যে শ্যুট করা হয়নি। তো এই ধরনের অসুবিধা আমার প্রায়ই হতো। এখন ওই অসুবিধাগুলো অনেকটাই কেটে গিয়েছে। আবার দেখা যেত যে রান্না করতে করতে অনেক সময় পুড়ে গিয়েছে, আবার আমাকে সেই রান্নাগুলো আবারও করতে হয়েছে আপনাদের দেখানোর জন্য। আমার প্রথম ভিডিও ছিল মাটন বিরিয়ানি। আমি যখন প্রথম মাটন বিরিয়ানিটা আমার শখে বসে ভিডিও আপলোড করি, তখন আমার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সবাই খুব সাপোর্ট করেছে আমাকে। তখন সবাই আমাকে বললো যে তুমি চালিয়ে যাও, দেখো আরও সুন্দর সুন্দর ভিডিও দাও। তখন আসলে আমি শখের বসেই কাজটা শুরু করি, আর সবাই খুব অনুপ্রেরণা দেয়, যার ফলে আমি ভাবলাম যে হ্যাঁ আমি একটু চেষ্টা করে দেখি, হয়তো বা আমিও কিছু একটা করতে পারি। আর ওই শখ থেকেই আসলে এখানে আসা। এ পর্যন্ত প্রায় আমি 14টি ভিডিও করেছি। এই আস্তে আস্তে আগ্রহ পাওয়ার পরে এখন যদি আপনাদের আমি আরও সাপোর্ট পাই তাহলে আমি আরও অনেক অনেক ভিডিও দিব, দেশি এবং বিদেশি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কোন ধরনের খাবারের রেসিপি বেশি ভালো লাগে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই, তাহলে আমি সেগুলি দেওয়ার চেষ্টা করব। আর আজকের আমার ভিডিওটা ছিল একটু অন্য ধরনের, আমি একটু বড় করে ভিডিও করেছি, জানি অনেকের হয়তো বা বিরক্ত লাগতে পারে। তারপরেও আমি চাইলাম যে আজকে ভিডিওটা একটু অন্যরকম করে আপনাদের সাথে একটু গল্প করি, একটু শেয়ার করি আমার যে ভিডিও করার সময় কি কি সুবিধা বা অসুবিধা হয়। অনেক সময় ভিডিও করতে গিয়ে অনেক ধরনের মজার ঘটনা ঘটে, আবার অনেক সময় দেখা যায় যে খুব কষ্টও লাগে। খাবারটা যখন নষ্ট হয়ে যায় তখন আসলে খুব কষ্ট হয় যে এত কষ্ট করে একটা ভিডিও করার পর সেই ভিডিওটা যদি সুন্দর না হয়, বা অনেক সময় দেখা যায় পুড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে খাবারটি অল্প কিছু ভুলের কারণে দেখা যায় যে শ্যুট করা হয় না, তখন আসলে খুবই কষ্ট হয়। আবার যখন দেখি খুব অল্প সময়ের মধ্যেই আমি করে ফেলতে পারছি তখন আমার খুব আনন্দ হয়। আর শ্যুট করার সময় দেখা যায় অনেক সময় তেলে ছিটা পড়ছে, আবার অনেক সময় দেখা যায় যে খাবারটা মনের মতো হচ্ছে না, তখন আসলে খুব কষ্ট হয়। আর যখন দেখি যে না খুব ভালোভাবেই আগাতে পারছি তখন মনে হয় যে না আমি কিছু একটা হয়তো বা করে দেখাতে পারবো। আর আপনাদের এই অনুপ্রেরণার কারণেই আজকে আসলে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সবচেয়ে বেশি সাপোর্ট যে করেন আমার হাজব্যান্ড, সে তো সবসময় আমার পাশে থাকে, সবসময় আমি ভিডিও করার সময় সে আমাকে অনেক হেল্প করে। সবসময় তো আসলে পারে না, তো মাঝে মাঝে যখন সে বাসায় থাকে না তখন আমাকে আমার হেল্পিং হ্যান্ড হেল্প করে। সে দেখা যায় যে আমার ক্যামেরাটা ধরে রাখছে বা ট্রাইপডটা একটু ধরে রাখছে, সে আমার সাথে গুছিয়ে দিচ্ছে সব কিছু। আমি সেগুলোকে গুছিয়ে দেওয়ার ফলে আমার অনেক সুবিধা হয়ে যায় কাজটা করা আমার জন্য। আর এই তো আজকে আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে তাহলে আমি আজকে আমার দুটি রেসিপির কথা বলেছিলাম। প্রথম রেসিপিটি ছিল মোরগ পোলাও, আর দ্বিতীয় রেসিপিটি হচ্ছে আমার ফিরনি। আর সেই ফিরনিটি
এখন আমি রান্না করব। এই একই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক আমার দ্বিতীয় রেসিপিটি। আমি এখন নিয়ে আসলাম আমার দ্বিতীয় রেসিপি। আমার দ্বিতীয় রেসিপিটি হচ্ছে ফিরনি। আমার এই রেসিপির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এবার সেগুলো দেখাই। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পোলাওর চাল। আপনারা চাইলে পোলাওর চালের পরিবর্তে বাসমতি চালও নিতে পারেন, যার যার ইচ্ছা মতন। কিন্তু আমার কাছে পোলাওর চালটাই বেশি ভালো লাগে, পোলাওর চালের ঘ্রাণটা বেশি হয় মনে হয়, তাই আমি পোলাওর চালটাই ব্যবহার করি ফিরনি রান্না করায়। আর নিয়ে নিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি, সাদা চিনি নিয়েছি আমি এখানে। আর এখানে নিয়েছি জাফরান মিশ্রিত দুধ 4 টেবিল চামচ পরিমাণ। এখানে কেটে রেখেছি আগে থেকেই কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম। আপনারা চাইলে এগুলোর পরিবর্তে অন্যান্য ড্রাই ফ্রুট কিংবা কিশমিশ ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে স্মেলটা খুব ভালো আসে, তাই আমি সবসময় ফিরনিতে ঘিটা ব্যবহার করি। আপনারাও চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি একটা দারচিনি, 3টা এলাচ সুগন্ধির জন্য। আর সবচেয়ে বড় উপকরণ যেটা, সেটা হচ্ছে দুধ। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ দুধ। এটাকে আমি ভালো করে জাল করে শুকিয়ে নিয়েছি। এবারে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি চালটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে আধা ভাঙা করে নেব। ব্লেন্ডার নিয়ে নিয়েছি আমি। এবারে এটাকে আমি অল্প কয়েক সেকেন্ডের জন্য একটু আধা ভাঙা করে নেব। আপনারা চাইলে শিলপাটাও করে নিতে পারেন। এবারে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। পাতিলের মধ্যে আমি যে 1.5 কেজি পরিমাণে দুধটা রেখেছিলাম, ঘন করে জাল দিয়ে রেখেছি, দেখিয়ে বোঝা যাচ্ছে। সেই দুধটাকে আমি এবার পাতিলে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। দুধটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এবারে এর মধ্যে ভেঙে রাখা যে চালটা ছিল পোলাওয়ের, সেই চালটা খুব ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে চালটা কতটা আধা ভাঙা হয়েছে। খুব বেশি মিহিও করিনি আমি, আবার খুব বেশি আস্তও রাখিনি। এবারে ভালো করে আমি জার থেকে বের করে নিচ্ছি চালটাকে। বের করে দুধের মধ্যে ঢেলে দিলাম চালগুলো। চালটা দেওয়ার পর আমাকে সাথে সাথে নাড়তে হবে, তা না হয় দলা হয়ে যাবে। এবারে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। ফিরনিটা আসলে আমাদের খুব ধৈর্য সহকারে রান্না করতে হয়। ফিরনিটা বারে বারেই নেড়ে নিতে হয়, নাড়াচাড়া না করলে নিচে লেগে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। এবারে দারচিনি এলাচি দেওয়ার পরে আমি আবারও নেড়ে নিচ্ছি। চিনিটাকে বারে বারে নাড়তে হবে, তা না হয় লেগে যাবে। দুধটা বলক এসে গিয়েছে। এবারে চালটাও বেশ ঘন হয়ে গিয়েছে।
চালটা আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এবারে আমরা ঘন ঘন নেড়ে দিব। আমি আবারও বলছি, ফিরনিটা তৈরি করতে হয় খুব ধৈর্য সহকারে, কারণ বারে বারে নাড়তে হয়। আমি এবারে চুলাটাকে একটু মাঝারি আঁচে করে রেখেছি। খুব বেশি বাড়িয়ে দিলে দুধটা শুকিয়ে যাবে আর চালটা সেদ্ধ হবে না। দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে, চাল আর দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আঠালো একটা ভাব এসে গিয়েছে। এবারে আমি চারপাশে আবার ভালো করে নেড়ে দিলাম। এবারে চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সেদ্ধ হয়ে যাওয়ার পর চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে 1.5 কাপ পরিমাণ চিনি রেখেছি। সেই চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়েও দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আমি ফিরনিতে খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই আমি একটু কম মিষ্টিই দিলাম। এবারে চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। চিনি দেওয়ার পর চিনির একটা পানি ছাড়ে, আমরা সবাই জানি, তাই দুধটা আবারও একটু পাতলা হয়ে গিয়েছে। এখন আমরা ঘন হওয়া পর্যন্ত আবারও অপেক্ষা করব। এবারে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আমি বারবারই নেড়ে দিচ্ছি যেন ফিরনিটা পুড়ে না যায়। দুধটা শুকাতে বেশ সময় লাগবে, কিন্তু এর মধ্যে আমাদেরকে বারে বারে নেড়ে দিতে হবে। এবারে এর মধ্যে আমি যে দারচিনি এলাচিগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি, কারণ দারচিনি এলাচি ভিতরে যে স্মেলটা ছিল সেটা পুরোই বের হয়ে গিয়েছে দুধের সাথে। আর এটা খাওয়ার সময় যদি মুখে পড়ে খেতে খুব বাজে লাগে, তাই আমি সবসময় ফিরনি রান্না করার সময় ফিরনিটা মোটামুটি হয়ে আসলে এগুলো তুলে ফেলে দেই। আপনারাও চেষ্টা করবেন এগুলো তুলে ফেলে দেওয়ার। ফিরনিটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে, চিনির পানিটাও শুকিয়ে আসছে প্রায়। এবার দেখতে পাচ্ছেন এটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। আর একটু আঠালো হয়ে আসলে আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি রেখেছিলাম সেটা। ঘিটা দিলে খেতে খুব ভালো একটা স্মেল আসে। আপনারা ঘির পরিবর্তে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ঘিটা দিলে খেতে খুব ভালো লাগে, একটা শাহি ফ্লেভার আসে ঘিটা ব্যবহার করলে। ঘিটা দেওয়ার পর আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা মিশিয়ে নেওয়ার পর এবারে আমি যে জাফরান মিশ্রিত দুধ রেখেছিলাম 4 টেবিল চামচ পরিমাণ, সেটা আবার ফিরনির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়ে গিয়েছে, থকথকে একটা ভাব এসে গিয়েছে। এবারে প্রায় ফিরনিটা হয়ে এসেছে। এখন আমরা আর একটু আঠালো হওয়ার জন্য অপেক্ষা করছি। এবারে ফিরনিটাকে ঘন ঘন নাড়তে হবে, কারণ এটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে, প্রায় শেষ পর্যায়ে। মানে আমার ফিরনিটা হয়ে গিয়েছে, তাই আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ। ফিরনিটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এক পর্যায়ে আমি এবার একটা সার্ভিং ডিশ নিয়েছি, এর মধ্যে ফিরনিটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে বেড়ে নিচ্ছি। আমার এবার ফিরনিটা বেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এবারে আমি যে কাঠবাদাম, পেস্তা বাদামগুলো কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন বা কিশমিশ ব্যবহার করতে পারেন এর মধ্যে। আমার কাছে বাদামটাই বেশি ভালো লাগে, তাই আমি বাদামটাই ব্যবহার করি। কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিও, আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন অবশ্যই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আমি আবারও আপনাদের সামনে ফিরে আসলাম। আজকের ফিরনি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ওটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আজকে ফিরনি রেসিপিটিও আমি আপনাদেরকে অনেক সময় নিয়ে দেখানোর চেষ্টা করেছি। আজকে ফিরনি রেসিপিতে আমি ব্যবহার করেছি পোলাওর চাল। আপনারা কী ধরনের চাল ব্যবহার করেন আমাকে একটু জানাবেন। আর কোন ধরনের চালটা ব্যবহার করলে বেশি ভালো লাগে খেতে, সেটাও আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আজকে যে ফিরনিটা আমি রান্না করেছি, এটার মধ্যে আমি একটু শাহি ভাব দেওয়ার চেষ্টা করেছি, যার ফলে আমি এর মধ্যে ব্যবহার করেছি উপকরণগুলো যদিও আমি দেখিয়েছি আপনাদেরকে, তারপরেও আরেকবার বলে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি জাফরানি দুধ, মানে যেটাকে আমি জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট আগে, সেই দুধটা ব্যবহার করেছি। আর এতে ব্যবহার করেছি ঘি, চিনি আর 2 ধরনের বাদাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে আরও অন্যান্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। আমার কাছে এভাবেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই শেয়ার করলাম। আপনারা কিভাবে রান্না করেন আর কিভাবে রান্না করলে বেশি ভালো হবে আমাকে সেটা জানাবেন। আমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। তাহলে পরবর্তীতে আমার আরও সুন্দর সুন্দর রান্না দিতে অনেক সুবিধা হবে। আমার এ পর্যন্ত অনেকগুলো রান্না আছে, সেগুলোর মধ্যে কোনটি আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আর কোনটা বেশি খারাপ লেগেছে সেটাও আমাকে জানাবেন। আমার যে ভুল ত্রুটিগুলো থাকবে সেগুলো আমাকে জানাবেন, তাহলে আমি খুশি হব। তাহলে আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। আর আজকে যে মোরগ পোলাওটি করেছি সেটার জন্য আমি দেশি মুরগি না, ঠিক আসলে সোনালী মুরগি বলে যেটাকে, বা কক বলা হয়, আমি সেই মুরগিটিই ব্যবহার করেছি। আপনারা কোন ধরনের মুরগি ব্যবহার করেন বা কোন ধরনের মুরগি ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে সেটাও আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে বা কেমন লেগেছে আজকের রেসিপিগুলো সেটাও আমাকে জানাবেন। আমি জানি আজকের ভিডিওটা অনেক লেন্দি ছিল, আসলে এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না কখনো, এবং ক্যামেরার সামনে এসে কথা বলার অভ্যাসও আমার নেই। এটা আসলে একটা প্র্যাকটিসের জন্যই আমার হাজব্যান্ডের অনেক বলার পরে আমি এটা চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছিলাম। এই জন্য আমি আজকের ভিডিওটি একটু বড় করে করেছি। 1 ঘন্টার একটা চ্যালেঞ্জিং ছিল এটা আমার হাজব্যান্ডের সাথে আমার।
তাই এই ভিডিওটি আমি করেছি। আপনাদের হয়তো অনেক বিরক্ত লাগতে পারে, তারপরেও আমি ভাবলাম আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেই ফেলি। এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম, তাই আমি আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। আপনারা দেখেছেন আমি আমার বেশিরভাগ ভিডিওতেই মিউজিকটাই বেশি দিয়ে থাকি। আমি আসলে তেমন একটা ক্যামেরার সামনে আসি না এবং কথাও বলতে পারি না, আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না। তো আজকে ভাবলাম এই চ্যালেঞ্জটা আমার জন্য একটা সুবিধা বয়ে এনেছে, যে আমার ভিতরে যে জড়তাগুলো আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং আপনাদের সাথে আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু একটু শেয়ার করার সুযোগ পেয়ে গিয়েছি আমি। আমার কাছে মনে হয় আসলে রান্না একটা শিল্প, যে শিল্পটা কেউ পছন্দ করে আবার কেউ ঝামেলা মনে করে। আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই আমি রান্নার ভিডিও করতে খুব ভালোবাসি। আর আমি আসলে প্রথমে রান্নার ভিডিওগুলোই দেখতে বেশি পছন্দ করতাম। আমি যখন আগে রান্নার ভিডিওগুলো দেখতাম তখন আমার মনে হতো, ইস আমি যদি এরকম করে রান্নার ভিডিও দিতে পারতাম। আসলে আগে আমার কাছে মনে হতো যে রান্নার ভিডিওটা না জানি কত সহজ, কত একটা ইজি। যখন আমি নিজে রান্না করি এবং রান্নার ভিডিওগুলো করি তখন আমি বুঝতে পারছি যে আসলে রান্নার ভিডিওটা যতটা দেখতে ইজি মনে হয় আসলে ততটা ইজি নয়। রান্নার ভিডিও করতে অনেকটা শ্রম দিতে হয়, যারা করে তারা বোঝে এবং আমার কষ্টটা তারাও বুঝতে পারবে, যে আসলে যারা ভিডিও করেন তারা বুঝতে পারবেন যে ভিডিও করাটা আসলে অতটা ইজি নয়। যখন মানুষ বাজে কমেন্টস করে তখন আসলে খুব কষ্ট হয় যে একটা ভিডিও করতে কতটা সময় লাগে, কতটা শ্রম দিতে হয় একটা মানুষকে, না বুঝেই অনেকে অনেক ধরনের কথা বলে ফেলে। তো আশা করি আপনারা আমাকে ভালোভাবে সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যাব। রান্নার সময় দেখা যায় যে অনেক সময় মানুষের অনেক ধরনের ঝামেলা হয়, সেগুলো আসলে ক্যামেরার মধ্যে বোঝানো যায় না, প্রকাশ করা যায় না। যেমন আমি যখন সিজনিংটা রান্না করেছি, আপনারা দেখেছেন কি না আমি জানি না। যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝবেন যে প্রথমে একবার খুব অনেক জোরে আগুন ধরে গিয়েছিল। ওটা দেখে আমি এবং আমার হাজব্যান্ড খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরও আমার হাজব্যান্ড ভিডিওটা চালিয়ে গিয়েছে। তার হাতে আগুনের তাপটা খুব ভালোভাবে লেগে গিয়েছিল। তারপরেও সে ক্যামেরাটা একটু মুভ করেছে, নড়াচড়া করেছে, কিন্তু তারপরেও সে ভিডিওটা করাটা বন্ধ করে দেয়নি। তো এই ধরনের ঘটনা অনেক ঘটে আমাদের সাথে। যেমন তেলের ছিটা আসে, তারপরে অনেক কিছুই হয়। অনেক সময় দেখা যায় যে ভিডিও করছি বারে বারেই আমরা কেটে কেটে করছি, আর অনেক সময় দেখা যায় শ্যুট করতে ভুলেই গেছি, কিন্তু ভিডিও মতো করে আমরা চালিয়ে যাচ্ছি কাজ। আবার অনেক সময় দেখা যায় শ্যুট করা হয়েছে, কিন্তু আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তখন দেখা যায় শ্রমটাই পুরো বৃথা হয়ে গিয়েছে। এই ধরনের তো ছোটো ছোটো অনেক ধরনের ঘটনা ঘটে থাকে আমাদের সাথে। আমার আজকের ভিডিওটি আমি আসলে একটি ব্লগসের মতো করেই করার চেষ্টা করেছি, যেহেতু এটি একটি চ্যালেঞ্জিং ছিল। আমি আগেও বলেছি আপনাদেরকে যে আমার হাজব্যান্ডের কথায় যে তার ইচ্ছা আমি যে ক্যামেরার সামনে আসি না, বা আমার ভিতরে যে জড়তাগুলো আছে সেগুলো যেন আমি কাটিয়ে উঠতে পারি, সেজন্য তার সাথে আমার একটা চ্যালেঞ্জিং ভিডিও ছিল আজকের ভিডিওটি, যে 1 ঘন্টার একটি ব্লগসের মতো করে একটা ভিডিও করব। সেজন্যই আসলে এই ভিডিওটি করা। আর তাছাড়া আমার এই ভিডিওটি দেখে যেন নতুন যারা রন্ধনশিল্পের সাথে জড়িত আছে বা যারা রান্নার ভিডিও করতে চাচ্ছেন তারা যেন আগ্রহ পায় এবং তারা যেন আমার মতো করে করতে পারে এবং তার থেকেও ভালো কিছু করতে পারে। আমার এটা দেখে যেন তারা আগ্রহ পায়, সেই জন্যই আসলে আমার এই ভিডিওটি করা। আপনারা খেয়াল করে দেখবেন আমি সবসময় খুব দামি বা খুব ভালো ভালো খাবার নিয়ে আসি তা না, আমি সব ধরনের রেসিপি দেখাই। এর মধ্যে রিচ ফুড থেকে শুরু করে সব ধরনের খাবার দেখাই। যেমন
সাধারণ কিছু খাবার আছে আমার রেসিপিগুলোর মধ্যে। এগুলো আমরা সবাই জানি, মোটামুটি আমরা সবাই করি। তারপরেও আমি দেখিয়েছি যারা নতুন আছেন তাদের যাতে হেল্প হয়, বা একেকজন একেকভাবে করে থাকি। আমরা একেক অঞ্চলের মানুষ একেকভাবে রান্না করে থাকি। একেকজনের রান্নার সাথে আরেকজনের রান্না অনেক সময় মেলে না। আমাদের রান্নাগুলো প্রায় কাছাকাছি, আমি জানি উপকরণগুলো প্রায় একই ধরনের হয়ে থাকে। তারপরেও আমি যেভাবে রান্না করি বা আমি আমার শ্বশুরবাড়িতে এসে যেভাবে শিখেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে সেগুলো দেখিয়েছি, যেমন করলা ভাজি, তারপরে সবজি ভাজি আছে, বিভিন্ন ভর্তা আছে। আমি এগুলো আপনাদেরকে দেখিয়েছি, এগুলো দেখানোর চেষ্টা করেছি। আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা কিভাবে করেন, তাহলে আমি আপনাদের কাছ থেকে আমিও শিখতে পারবো। এক এক অঞ্চলের এক এক রকম রান্না, আমি আবারও বলছি আপনাদেরকে। তো আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, তাহলে আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারবো নতুন ধরনের কোনো কিছু। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, হয়তো আমি আবারও বলছি আজকের ভিডিওটা অনেক 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 লেন্দি হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এত লেন্দি হওয়ার ফলে অনেকের হয়তো খুবই বিরক্ত লাগছে, আবার অনেকের কাছে হয়তো বা ভালো লাগতেও পারে। আমি জানি অনেকে হয়তো আমার ভিডিওটি পুরাটুকু দেখবেন না, হয়তো কেটে কেটে দেখবেন। তারপরেও আজকে যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার 1 ঘন্টার একটি চ্যালেঞ্জ ছিল, তো আমি এই চ্যালেঞ্জটি পুরা করার জন্য 1 ঘন্টার ভিডিওটি করব আজকে। আজকে ভিডিওটি প্রায় শেষের পথে, আমি মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে বকবক করছি, হয়তো অনেকে শুনতে খুবই খারাপ লাগছে। তারপরও কি করব, চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি আজকে চ্যালেঞ্জটা তো আমাকে কমপ্লিট করতেই হবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। আজকের ভিডিওটি ছিল অনেকটা ব্লগসের মতো। এই ভিডিওর মধ্যে আমি 2টোই রেসিপি দেখিয়েছি, একটি হচ্ছে মোরগ পোলাও, আরেকটি হচ্ছে ফিরনি। তো আজকের মোরগ পোলাওটি আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটি খাবার। যেহেতু আজকে ছুটির দিন ছিল 21শে ফেব্রুয়ারি, তাই ভাবলাম প্রতিদিন আসলে আমাদের দুপুরে একসঙ্গে খাবার খাওয়াটা খুবই কম হয়, প্রতিদিন হয় না। তো ভাবলাম আজকে যেহেতু একটা ছুটির দিন, সে বাসায় থাকবে, বাচ্চাদের স্কুল নেই, সবাই মিলে একসাথে খাবো, তাই ভাবলাম আজকে হাজব্যান্ডের পছন্দের খাবারটি রান্না করি। আর তো যাই হোক, আজকে অনেক বকবক করলাম আপনাদের সাথে, অনেক বেশি কথা বলে ফেললাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন যেন আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। তাহলে এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।